আসসালামু আলাইকুম। মাই টিভির সকালের সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাম্প্রতিক অপশক্তির বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করছে আওয়ামী লীগ। পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, উত্তাল বঙ্গোপসাগর, সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। সংস্কারের অভাবে ভঙ্গুর দশায় ৪০০ বছরের পুরনো ফেনীর ছাগলনাইয়ার চাঁদগাছি ভূঁইয়া মসজিদ ঐতিহ্য ধরে রাখার তাগিদ এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২২২ ধরনের চা বানিয়ে বিস্ময় সৃষ্টি করেছেন এক তরুণ। দেশের নানান প্রান্ত থেকে আসছেন অসংখ্য মানুষ। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা শুরু করে দলটি, যা শেষ হবে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে। যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বীজ দ্বার আমরা ভেঙে দিতে পারবো, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে, রাস্তায় থাকবে। পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালী, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকার আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করছে। গত রবিবার থেকে জেলায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৮১.৪ মিলিমিটার বজ্রপাত সহ বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রা বন্দর সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। দেশের প্রযুক্তি পণ্যের বাজারে বেশ কিছুদিন ধরেই চলছে সংকট। বিশেষ করে কম্পিউটারের চিপ সংশ্লিষ্ট যন্ত্রাংশে এই সংকট প্রকট। এই সুযোগে নিম্নমানের পণ্য বাজারে বেশ কিছুটা দখল করেছে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতারা বলছেন বিষয়টি তাদের নজরে এসেছে, নেওয়া হচ্ছে ব্যবস্থা। সাপ্তাহিক আয়োজন মাইটেকে আরও জানাচ্ছেন মুবাল্লিক করিম। করোনাকালে যেমন বেড়েছে প্রযুক্তি পণ্যের ব্যবহার, তেমন বেড়েছে বিক্রিও। কিন্তু মহামারীর শুরু থেকে কমে এসেছে প্রযুক্তি পণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সরবরাহ। এই সুযোগে কিছু নিম্নমানের পণ্য বাজারে প্রবেশ করায় ভোগান্তিতে ক্রেতারা। এটার একটা প্রভাব তো অবশ্যই আছে, এবং আমি মনে করি যে যদি অরিজিনাল একটা পণ্যের পরিবর্তে একটা নকল পণ্যের উপরে অরিজিনালের স্টিকার মেরে যদি কেউ বিক্রি করে, সেটা তো কাস্টমারের সঙ্গে প্রতারণা করার শামিল। প্রকৃত আমদানিকারকরা বলছেন এতে ক্রেতাদের আস্থার পাশাপাশি কমেছে পণ্যের দীর্ঘস্থায়িত্বের বিষয়ও। করোনার সময় যেহেতু প্রোডাক্ট অ্যাভেলেবেল ছিল না, সেহেতু এই বিষয়ে আমরা অনেকেই এই বিষয়ে নজর দেই নাই। তা আগামীতে এবং এখন থেকে শুরু হয়েছে যে আমরা গ্রে এবং নন চ্যানেল প্রোডাক্টটা বিক্রি করব না এবং আমরা কাস্টমারকে উৎসাহিত করব না। সংশ্লিষ্টরা বলছেন বিষয়টি তাদের নজরে এসেছে। আইটি প্রোডাক্টগুলি ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটরদের কাছে ছিল না, বিভিন্ন কান্ট্রি সোর্সিং করে করে এই প্রোডাক্টগুলি ঢাকায় যোগান দিয়েছে। জানিয়েছেন ব্যবস্থা নেওয়ার কথাও। কপি প্রোডাক্ট আমরা সম্পূর্ণরূপে প্রোটেক্ট করি। এই মার্কেটে কোনো কপি প্রোডাক্ট যদি আমাদের নলেজে আসে, আমরা সাথে সাথে ওটাকে প্রোটেক্ট করি। কোনো প্রকার কপি প্রোডাক্ট এই মার্কেটে বিক্রি করতে পারবে না। তবে পণ্য কেনার ক্ষেত্রে পণ্যটি আসল কিনা তা অনলাইনে যাচাই করার সুবিধা থাকায় আমদানিকারকরা বলছেন ক্রেতাকেই বিষয়টি যাচাই করে নিতে হবে। মার্কেট কমিটি থেকে বলা হলো যে গ্রেতে যে হ্যাসেলটা হবে কাস্টমারের, এই বদনাম আপনারা ওভারকাম করতে পারবেন, তো আপনাকে কে অ্যাভয়েড করেন। আমরা সেই পক্ষেই আগাচ্ছি। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা।
প্রায় 400 বছর আগে 1122 খ্রিস্টাব্দে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের 28 শতক জমির উপর এক প্রভাবশালী জমিদার নির্মাণ করেন চাঁদগাজী ভূঁইয়া জামে মসজিদ। কালের বিবর্তনে মসজিদটি পরিণত হয়েছে ঐতিহ্যের ধারক ও বাহকে। তবে সংস্কারের অভাবে মসজিদটি এখন ভঙ্গুর প্রায়। প্রতিনিধি আমিন চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামারা ইউনিয়নে 28 শতক জমির উপর প্রায় 400 বছর আগে নির্মাণ করা হয় চাঁদগাজী ভূঁইয়া জামে মসজিদ। নানা কারুকার্য খচিত এই মসজিদের দৈর্ঘ্য 48 ফুট, প্রস্থ 24 ফুট এবং উচ্চতা 35 ফুট। মসজিদটি রয়েছে 3টি গম্বুজ। পাশেই 17 শতক জায়গায় একটি দিঘি, যা মসজিদটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। মসজিদে প্রবেশের জন্য প্রাচীন কারুকার্য খচিত দরজা ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন 3টি কাঠের দরজা রয়েছে। ভেতরে প্রবেশ করলেই প্রাচীন ঐতিহ্যের সকল চিহ্ন পাওয়া যায়, কিন্তু সংস্কারের অভাবে প্রাচীন এই স্থাপত্য এখন বিলুপ্ত হবার পথে। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতেছে এটা দেখার জন্য, কিন্তু তারা যেটা উপভোগ করতে আসতেছে সেটা আসলে উপভোগ করতে পারতেছে না। রাস্তা ভাঙার গতিকে মনে হয় না দূরদ্বারাতে মানুষ আসতে পারে না। এটা নিয়ে সরকার অথবা নেতা কোনো কিছু বলে না। মসজিদের দেয়ালে অসংখ্য ফাটল দেখা দিয়েছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। 1990 সালে ফতনাথ নদীর দপ্তর কর্তৃক একবার এটা সংস্কার করা হয়েছিল, কিন্তু এখন দেখা যায় যে হিতে বিপরীত হচ্ছে, এটা আরো ভেঙে পড়তেছে, ভাঙি পড়তেছে। আপনার মানুষরা যাতায়াতের পথে আসা যাওয়া মনে করেন অনেক কষ্ট হইতেছে, মনে করেন রাস্তা দিয়ে আসা যাওয়া করতে পারে না, রোডটা ভাঙটা। 1992 সালে প্রাচীন স্থাপত্য হিসেবে ঢাকার কেন্দ্রীয় জাদুঘর থেকে 3 লাখ টাকা ব্যয় করে মসজিদটির কিছু অংশ সংস্কার করা হয়, কিন্তু অর্থ সংকটের কারণে মসজিদটির পুরো সংস্কার সম্ভব হয়নি। তো এটা আমরা স্থানীয়ভাবে তদন্ত করে দেখব কতটুকু কি সংস্কার প্রয়োজন। যদি বেশি সংস্কার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মন্ত্রণালয়কে অবহিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেব। এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য সম্বলিত প্রাচীন এই নিদর্শনটি টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগ নেবে, এমন প্রত্যাশা এলাকাবাসীর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। চা দিয়ে ব্যতিক্রমধর্মী কিছু করার ইচ্ছে থেকে নিজ মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আশিকুর রহমান। এক চা পাতা দিয়ে 222 ধরনের চা বানাতে পারেন এই তরুণ। প্রতিদিন তার চায়ের আড্ডায় শত শত মানুষ আসছে দেশের নানান প্রান্ত থেকে চা খেতে। প্রতিনিধি আফমো কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের দুই ভাই আশিক ও মাসুদের চায়ের দোকান। বাবা মারা যাওয়ার পরে পরিবারের হাল ধরতে 2006 সালে চায়ের টং দোকান নিয়ে বসেন আশিক। এভাবে পরিবারটির হাল ধরেন তিনি। চায়ের প্রতি আগ্রহ থেকে প্রথমে রং চা ও দুধ চা থাকলেও এখন তালিকায় স্থান পেয়েছে 222 প্রণালীর চা। আজকে এইরকম এই যে এমন জায়গায় আল্লাহ আনছে, এখন অনেক কাস্টমার হয়, অনেক জাঁকজমক হয়, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, প্রত্যেকদিন প্রায় 500-700 কাপ চা বিক্রি হয়। শ্রীমঙ্গলের 7 রঙের চায়ের সুনামকে ছাপিয়ে আশিকের চকলেট কাজু বাদাম চা, মালাই চায়ের মতো হরেক রকম স্বাদ ও গন্ধের সুনাম খ্যাতি এখন সর্বত্র। অনেকদিন যাবত দেখতেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জায়গায়। তো সবাই মিলে প্ল্যান করলাম যে আসবো, চাটা টেস্ট করে দেখবো কেমন। আশিকের হাতে যেন কি জাদু আছে এরকম মনে হয়। চা খাওয়ার তো আছেই, তারপরও মনের আবেগ চার মধ্যে এইভাবে মিশে গেছে যে চা না খেয়ে পারি না। প্রতিদিন এইসব বাহারি চায়ের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে চায়ের আড্ডায় আসেন চা পিপাসুরা। চায়ের স্বাদ ভিন্ন হয়, প্রতিদিনই বাড়ছে গ্রাহক। সার্কেল যারা আছে আমরা এদিকে আড্ডা দিই। আশিকটি সব এখানে 210 রকমের চা পাওয়া যায়। এখানে নাকি আশিকের চা দিয়ে সাবাস করে ভালো, এই জন্য আমরা আসছি এখানে চা খাওয়ার জন্য। জেলা প্রশাসক জানান, এই চায়ের সুনাম এখন দেশ জুড়ে। প্রশাসনের পক্ষ থেকেই তাদেরকে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে। তার সাথে আলোচনা করেছি একটি বড় পরিসরে যাতে টি স্টল স্থাপন করতে পারে, সেই জন্য আমরা তাকে একটি ভূমি বন্দোবস্ত দেওয়া যায় কিনা সেই বিষয়ে আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করছি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। কুমিল্লা ও নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী ডেনি ত্রং, যুক্ত হচ্ছে তার সাথে। ডেনি, এ বিষয়ে আপনার কাছে আর কি খবর আছে সেটি যদি আমাদেরকে বিস্তারিত জানাতেন।
আপনাকে ধন্যবাদ। আসলে সকাল থেকেই কর্মসূচি কিন্তু চলছে এবং এই কর্মসূচি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি যারা রয়েছেন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের আয়োজনে হচ্ছে। আমি বর্তমানে এই মানববন্ধন কিন্তু অনেকটাই শেষের দিকে। এখন সমাপনী বক্তব্য রাখছেন সভাপতি যিনি রয়েছেন শিক্ষক সমিতির, তিনি। এর আগে যারা অংশগ্রহণ করেছেন তারা যেমনটি বলেছেন, আমরা এখানে কিন্তু এসেছিলেন কিছুক্ষণ আগে, উপস্থিত ছিলেন উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানও, তিনিও কিন্তু এখানে কিছুক্ষণ আগে ছিলেন। তো যেটি আসলে বলছেন শিক্ষকরা এবং শিক্ষক নেতৃবৃন্দরা যে এই ধরনের ঘটনা আদি থেকেই ঘটে আসছে এবং বেশ আগে থেকেই ঘটে আসছে এবং এই রাজনৈতিক উদ্দেশ্যেই আসলে তারা এই ঘটনাগুলো ঘটছে বলে কিন্তু তারা আসলে তাদের পর্যবেক্ষণে পাচ্ছেন। তারা যেমনটি বলছেন যে এই ধরনের ঘটনায় যেটি সবসময় হয় যে যারা আসলে সংঘর্ষের সময় থাকে বা সহিংসতার সময় যারা সামনে থাকে শুধুমাত্র তাদেরকে কয়েকজনকে গ্রেপ্তার বা আটক করা হয় বা তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, কিন্তু এই ধরনের ঘটনার পিছনে যারা আসলে প্রকৃত অপরাধী অর্থাৎ শিকড়ের সাথে জড়িত যারা এই ধরনের ঘটনার, তাদেরকে কখনোই আসলে বিচারের সম্মুখীন করা যায় না। এবং কুমিল্লা এবং নোয়াখালীর ঘটনায় তারা আরও একটি বিষয় কি তারা আসলে পর্যবেক্ষণে নিয়েছেন, সেটি হচ্ছে যে এখানে গোয়েন্দা এবং সরকার, রাষ্ট্র এবং সুশীল সমাজ সবাই পুরোপুরি ব্যর্থ, যে এই ধরনের ঘটনার আগাম কোনো ইঙ্গিত কেউই আসলে এখানে জানতে পারেননি। এবং তারা যেমনটি বলছেন যে শিক্ষকরা যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিয়েও তাদের সেই ক্ষতিপূরণের আসলে মূল্য যেটি সেটি আসলে পূরণ করা সম্ভব নয়। পাশাপাশি এই ধরনের যারা অপরাধী রয়েছে তাদেরকে যতদিন না মূলক আসলে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া যাবে, তো তাদের এই ধরনের ঘটনা বাংলাদেশে বারবারই আসলে ঘটতেই থাকবে বলে কিন্তু তাদের আশঙ্কা রয়েছে। পাশাপাশি তারা এটি বলছেন যে সবসময় আসলে রাজনৈতিক কোনো ইস্যুকে কেন্দ্র করে বা রাজনৈতিক কোনো ইস্যুকে বাস্তবায়নের জন্য এই ধরনের ঘটনাকে আসলে সামনে রাখা হয় এবং এই ধরনের কার্যকলাপ যারা করেন তারা কখনোই দেশের বন্ধু বা রাষ্ট্রের বা সরকারের বা যারাই রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারা কখনোই আসলে প্রকৃত তাদের মনোভাব বা জনগণের সেবা নিয়ে যে রাজনীতি করার কথা সেটি কখনো হতে পারে না, এমনটি কিন্তু তারা বলছেন। তারা অবশেষে যেমনটি আরও বলছেন যে জিন্নাত, যে এই ঘটনার যদি বিচার হয় তাহলে সেই বিচারটি যেন আসলে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে যেন হয়, যাতে পরবর্তীতে বাংলাদেশে এই ধরনের ঘটনা আর না ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই শিক্ষক সমিতিদের এই মানববন্ধন ছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরাও পাশে আরও আন্দোলন করছেন এবং এই ধরনের আন্দোলন কর্মসূচি কিন্তু চলমানই রয়েছে। তারা বারবারই বলছেন যে এখানেই শেষ নয়, আগামী দিনে আরো বেশি সোচ্চার যতদিন পর্যন্ত না হবে, অর্থাৎ সুশীল সমাজকে নিজ উদ্যোগে অর্থাৎ এবং অসাম্প্রদায়িক চেতনার শক্তি যেটি রয়েছে তারা যতদিন না আরো বেশি শক্তিশালী হবে ততদিন পর্যন্ত আসলে এই দেশে এই ধরনের বিশৃঙ্খলা বা বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটতেই থাকবে। এ থেকে আসলে সবাইকে আসলে সচেতন কিভাবে থাকা চায়, তো তারা কিন্তু সেই পরামর্শগুলো এই মানববন্ধন থেকে তুলে ধরছে। জিন্নাতুল, ফিরছি আপনার কাছে। ধন্যবাদ জেনি আপনাকে। প্রাণ আরএফএল গ্রুপের 40 বছর পূর্তিতে নরসিংদী জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে প্রতিষ্ঠানটি। দুপুরে নরসিংদীর পলাশে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ট্রেনিং একাডেমি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রাণ আরএফএল গ্রুপের শুরুর গল্প ও বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করেন বক্তারা। এ সময় গ্রুপের বিপণন বিভাগের পরিচালক কামরুজ্জামান কামাল, নির্বাহী পরিচালক কমান্ডার অবসরপ্রাপ্ত শামসুল আলম মিয়া, জেনারেল ম্যানেজার তানুল ইসলাম উপস্থিত ছিলেন। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করছে আওয়ামী লীগ। পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ উত্তাল বঙ্গোপসাগর, সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। সংস্কারের অভাবে ভঙ্গুর দশায় 400 বছরের পুরনো ফেনীর ছাগলনাইয়ার চাঁদ গাজী ভূঁইয়া মসজিদ, ঐতিহ্য ধরে রাখার তাগিদ এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 222 ধরনের চা বানিয়ে বিস্ময় সৃষ্টি করেছেন এক তরুণ। দেশের নানান প্রান্ত থেকে আসছেন অসংখ্য মানুষ। উত্তর কোরিয়া জাপানের উপকূলে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। টি-20 বিশ্বকাপে টিকে থাকার মিশনে রাতে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews, অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, অবশ্যই মাস্ক পরুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।